শুভেচ্ছা সবাইকে আজকের বিশেষ আলাপচারিতায়। বিশেষ আলাপচারিতা আমরা সাধারণত বিশেষ উদ্যোগ কিংবা বিশেষ মানুষদেরকে নিয়ে করে থাকি। যখন বিশেষ মানুষগুলো বিশেষ কোনো উদ্যোগ নিয়ে কাজ করেন তখন সেটা হয় একটি সফল পরিসমাপ্তি। এবং আজকেও আমরা সে ধরনের একটি উদ্যোগ যেখানে বিশেষ কিছু মানুষ যুক্ত আছেন সমাজের বিশেষভাবে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে কাজ করার জন্য। এবং আমরা চেয়েছি এ ধরনের একটি উদ্যোগকে আপনাদের সম্মুখে তুলে ধরতে, কারণ সচরাচর এই উদ্যোগগুলোর সঙ্গে যুক্ত হতে আমরা দেখি না মানুষদের। যারা যুক্ত হয়েছেন তারা প্রাণের তাগিদে একেবারে ভেতর থেকে মানুষের জন্য কিছু করার জন্য, শিশুদের জন্য কিছু করবার জন্য কাজ করছেন। এবং এই উদ্যোগ থেকে যারা যুক্ত রয়েছেন তাদের পাবার তেমন কিছু নেই, শুধু দেবার আছে। কোনো চ্যারিটি অর্গানাইজেশন এটি নয়। এখানে শিশুরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য হাত বাড়িয়েছে এবং আমরা সামাজিক জীব হিসেবে সেই হাতকে, সেই প্রসারিত হাতকে ফিরিয়ে দিতে পারি না। আজকে সমাজের একেবারে বিশেষভাবে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে কাজ করছে এক প্রান্তিক মা। নিজে মা না হয়েও সমাজের এই কুড়িয়ে থাকা শিশুদেরকে একেবারে আগলে রেখে মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য কাজ করছেন এমন একজন মহিলা, যাকে সাহায্য করবার জন্য আরো কিছু বিশেষ মানুষ হাত বাড়িয়ে দিয়েছে। তাদের সঙ্গে কথা বলবো। হয়তো এই বিশেষ উদ্যোগটি নিয়ে কথা বলতে শুরু করলে পরিষ্কার হবে কেন আজকের এই বিশেষ আলাপচারিতা। আমার একেবারে বাঁয়ে রয়েছে আসমা আক্তার লিজা, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকার কর্মী, এবং যে উদ্যোগের কথা এতক্ষণ বলছিলাম শিশুদের জন্য আমরা, তাদের সঙ্গে কাজ করছে। সেই প্রান্তিক মায়েদের মধ্যে লিজাও একজন। ধন্যবাদ লিজা। ওয়ালাইকুম সালাম। পাশে রয়েছেন পলি ইসলাম, ভাইস চেয়ার, লন্ডন টাইগার্স। Polly is also involved with this unique. Listen to Polly in terms of how she became involved. Thank you, Polly. Thank you for inviting me. আমার একেবারে ডানে রয়েছেন ডক্টর শাহিদুর রহমান, সিনিয়র লেকচারার, কম্পিউটার সায়েন্স, মিডলসেক্স ইউনিভার্সিটি। তিনিও এই প্রান্তিক শিশুদের সঙ্গে খুব কাছ থেকে কাজ করছেন। ধন্যবাদ আপনাকে শাহেদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। And to my right, Alistair Campbell, reader in applied performance in Queen Mary University. And Ali is also very much involved with this unique project. Thank you, Ali, for giving us the time. For your benefit, Ali, we'll conduct this program both in English and Bengali for the majority of our viewers, for their benefit as well. So please bear with us. I will. Just happy to be here. And I know you have spent a brilliant 2 weeks with these children, so you must have picked up some Bengali within that 2 weeks. It's a good place We'll to start. We'll test you out. I can say bird and I can say house. Brilliant. But they were very good teachers. Okay. দর্শক, আমরা শুরু করব। খুব সংক্ষেপে আমি লিজার কাছে জানতে চাইবো যে এই শিশুদের জন্য আমরা এই উদ্যোগটি কি, এবং তারপরে আমরা সেই সব শিশুদেরকে নিয়ে একটি ডকুমেন্টারির কিছু অংশ দেখব। লিজা, আমাদের দর্শকদের জন্য যদি একটু সংক্ষেপে বলো যে শিশুদের জন্য আমি আমার সূচনা বক্তব্যে বলেছি যে সমাজের বিশেষভাবে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই উদ্যোগ, তারা কারা এবং কি এই উদ্যোগটি। প্রথমত আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, এবং সম্মান রেখে বলছি তাদের মায়েদের প্রতি। আসলে একদম সমাজের সুবিধা বঞ্চিত যে মায়েরা আছেন, যাদেরকে একদম সমাজ পেছনে ফেলে রেখেছেন, অন্ধকারে তাদের কাছে যাওয়া যায় কিন্তু সমাজে তাদেরকে স্বীকৃতি দেওয়া যায় না, এমন মায়েরা, যাদেরকে আমরা বাংলা ভাষায় একদম পতিতা বলি,
তাদের ফেলে দেওয়া সন্তান, তাদেরকে নিয়েই আসলে এই উদ্যোগটা। আমার মনে হয়েছে যে এই মানুষগুলো এত বেশি বিপন্ন মানুষের পাশে মানুষ হিসেবে দাঁড়ানোর একটা প্রয়াস, আর কিছু না। এই চেষ্টা, এই শিশুগুলো মানুষ হোক। আপনারা যারা এর সাথে আছেন, লন্ডন টাইগার না বললেই না, আমি একদম প্রথমেই বলতে চাই যে গত বছর আমি লন্ডনে এসেছিলাম, তখন পলি ইসলাম, পলি আপুর সাথে আমার দেখা হয়েছিল। তখন আমি কথায় কথায় শিশুদের কথা বলেছিলাম যে এদের কি আসলে অধিকার নেই মানুষ হিসেবে বাঁচার? আমরা কি কিছু করতে পারি না? শুধুমাত্র লন্ডন টাইগারের উদ্যোগে, পলি আপুর উদ্যোগে আজকে ওরা ভালো একটা ঘরে থাকছে। আমরা এই ব্যাপারে আরো জানবো, তবে অর্থাৎ শিশুদের জন্য আমরা এখানে সমাজের, যেটা তুমি বললে যে যারা বিশেষভাবে সুবিধা বঞ্চিত, অর্থাৎ পতিতাদের ফেলে দেওয়া সন্তানদের, এরা বিশেষভাবে সুবিধা বঞ্চিত। কারণ অবশ্যই আমাদের সমাজে অনেক সুবিধা বঞ্চিত শিশুরা আছে, কিন্তু তাদের চাইতেও এরা আরো ডিসঅ্যাডভান্টেজ, বিকজ তাদের বলতে গেলে পিতৃ পরিচয়হীন। সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের সংবিধানে বাবার নামের পাশাপাশি মায়ের নাম দিয়ে স্কুলে ভর্তি হওয়া যায়, বিভিন্ন কাজে যাওয়া যায়, কিন্তু কোথাও সংবিধানে লেখা নেই যে শুধু মায়ের নাম দিয়ে একটা শিশু স্কুলে ভর্তি হতে পারে। আমি প্রতিদিন এটা ফেস করছি যে আসলে কি করব, এদেরকে স্কুলে ভর্তি করতে পারছি না কারণ এদের কোনো বাবার নাম নেই। হ্যাঁ, পিতৃ পরিচয়হীন অবস্থাটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, সব সমাজেই কঠিন একটি অবস্থা। এবং সেক্ষেত্রে এই শিশুদেরকে তাদেরকে সাহায্যের জন্য, তাদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য সাহায্যের হাত বাড়ানোটা আরো বেশি করে প্রয়োজন। আমরা ছোট্ট একটি ডকুমেন্টারি দেখে এসে আমরা আলোচনা শুরু করব। আমি যখন প্রথম সেখানে যাই তখন দুপুর। একটা 10 ফিট বাই 10 ফিট ঘরে মধ্যাহ্নভোজের পর গাদাগাদি করে ভাত ঘুমে মগ্ন 30টি দেব শিশু। কারো বয়স 6 মাস, কারো 8, কারো 6 বছর অথবা 12। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এক ফোঁটা শিশির বিন্দুর মতো যার অবস্থান, দারিদ্র্যে, জনসংখ্যার ঊর্ধ্বগতিতে, দৈব দুর্বিপাকে, কখনো বা রাজনৈতিক অস্থিতিশীলতায়, উন্নত দেশের কারো জেনারেল নলেজ বিদ্যায় কদাচিৎ অস্ফুট উচ্চারিত নাম। কর্মজীবনের শুরুর দিকে প্রায় 10 বছর উন্নয়ন সংস্থাগুলোর সাথে কাজ করে আমার ভেতরে এক অদ্ভুত উপলব্ধির জন্ম হয়েছে। মানুষের অধিকার ও উন্নয়নের ব্যানারে মুখোশ পরা ভালো মানুষগুলো পিছিয়ে পড়া মানুষদের অধিকার বাস্তবায়ন ও জীবনের মান উন্নয়নের নামে বিদেশি দাতা সংস্থাগুলোর কাছ থেকে সাহায্য আদায় করে ব্যক্তিগত ফান্ড তৈরিতে ব্যস্ত। এদেশে সবচেয়ে বেশি অধিকার হরণ সংঘটিত হয় সেই সব সংস্থায় যারা মানুষের অধিকারের জন্য লড়াই করেন। সারা বাংলাদেশে শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি কিভাবে একটি প্রকল্পের শেষে সেই শিশুদের ছুঁড়ে ফেলে দেওয়া হয়। উন্নয়ন প্রকল্প হয়ে ওঠে পুরনো দেওয়ালে অস্থায়ী চুনকামের মতো, মেয়াদ শেষে আবার সেই পুরনো দেওয়াল। একদিন হুট করে চাকরিটা ছেড়ে দিই, 2012। এরকম বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলে আমার এক বন্ধুর কাছে খবর পেয়ে কোনো এক দুপুরে হানা দিই এখানটায়। কারো কবিতার কথা মনে পড়ে যায়। My tears are real tonight. They're warm, they're fluid, and they're genuine. Have you ever seen a pearl, my child? Maybe on your mother's neck as she embraces the dangerous night? As she hates being born, being raised? Do you feel the same way? We have never given you a decent meal.
never a decent backpack or rainbow dreams. My child, you are trapped in a dark dream. You are submerged in tall nightmares. Yet you smile. Yet you want to be a butterfly. My heart is yours tonight. আমরা এখানে যে What is your ডকুমেন্টারিটি delight? দেখছিলাম সেই ডকুমেন্টারিটি অ্যাকচুয়ালি এই বাচ্চাদেরকে নিয়েই তৈরি করা, এবং এখানে যে বাচ্চাগুলোর ছবি আমরা দেখছিলাম তাদের বেশ কয়েকজনের চেহারাই আমার চোখে ভাসছে। গত মাসে বাংলাদেশে শিশুদের সঙ্গে আমার পরিচয় ঘটে, এবং আমার পাশাপাশি পলিও এই শিশুদের সঙ্গে তারও পরিচয় ঘটেছে। Ali has also met these children. I'll actually start with Ali. Ali, how did you become involved with this project? It's interesting, the last time I was in the studio actually was when we were talking about the season of Bangla drama, and I was expecting Lisa and her whole company, Natnandan, to come and perform with us in East London, where my university is and where we hold the festival in November, but only Lisa could come because of visas. And one thing to it led to another, and 5 minutes before you went on to perform, I met you and Shadur in your dressing room just before you performed your piece. And I was invited, and there was something about being invited in that way in the theatre where we both belong, where we both work, where all my life I've worked with children using theatre as the language that we all understand. And I just said yes. And it came from quite a deep place. I'd seen Shishia's film that we've just seen a part of. So, yeah. It was the backdrop of Lisa's solo performance, and I knew I would go. So you went? Yeah. You went to Bangladesh? And the one thing that wasn't surprising was the children. I remember you, Shadur, saying, be prepared for the emotional impact. And I thought I knew what that meant. I knew how the children had come to be in a refuge. I knew this extraordinary woman, Hajira, had taken them out of brothels and other very dangerous situations. I knew those things, and I'd met groups of children like that. You don't need to go all the way to Dhaka to meet children whose lives are like that. You only need to be in East London to know that. But what I wasn't prepared for was the amount of creativity and joy and positive thinking in those two small rooms. And fighting instinct. They were, and the truth about their development as children, I'm not trying to sentimentalize them. A lot of those children are old beyond their years. You see an 8-year-old taking care of a 6-year-old, taking care of a 4-year-old. That isn't common to Bangladesh either, but to see that maturity being so clearly used in positive, forward-looking ways. Those children are going to school. Their mothers know they're there. They know why they're there. They are in possession of the facts. I met no victims amongst that group of children, and they started teaching me things straight away because I was the newest person in the room. Absolutely. Interesting point you've raised. They're not victims. Shahid bhai, সিনিয়র লেকচার অফ মিডলসেক্স ইউনিভার্সিটি, আপনি কি করে এই ধরনের একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন, যেখানে হাজেরা বেগমের মতন একজন মহিলা যিনি নিজে একজন পতিতা ছিলেন, তার জীবনের গল্প অবশ্যই আমরা মনে হয় ছায়াছবির মতন, কিন্তু সেখানে সেই প্রান্তিক মা, তিনি নিজে মা না হয়েও এই 30টি শিশুকে মায়ের ভালোবাসা দিয়ে, মায়ের ছায়া দিয়ে আগলে রেখেছেন, মানুষ করবার চেষ্টা করছেন, এবং তাদের যে লড়বার শক্তি, তাদের যে মাথা নত না করার ক্ষমতা, তাদের যে এতটা কনফিডেন্স, এগুলো নিশ্চয়ই হাজেরা আপার কাছ থেকে এসছে, এবং যারা আপনারা খুব কাছে থেকে বাচ্চাদের সঙ্গে কাজ করছেন, এই বাচ্চাগুলোর সঙ্গে কাজ করছেন, আপনাদের কাছ থেকে এসছে। তো আপনার এই উদ্যোগের সঙ্গে যুক্ত হবার কাহিনীটা কি, কি করে হলো? ছোট্ট ঘটনা আগে থেকে বলতে হয়। আমি আসলে কাজ শুরু করেছি রানা প্লাজা বিল্ডিংটা যখন ভেঙে গেল,
তখন আমি লিজার সঙ্গে কথা বলছি যে কি করা যায়, আমি তো টেলিভিশনে দেখছি, তখন আমার কি করা যায়। সেই ছোট উদ্যোগে আমরা একটা ছোট উদ্যোগ নিয়ে কাজ শুরু করি, কিছু টাকা পয়সা তুলে আমরা নিজেরা ছোটখাটো কিছু জিনিস নিয়ে রানা প্লাজার ওখানে লিজা চলে যায় কাজ করার জন্য, আর আমি এখান থেকে সবসময় ফোনে কোঅর্ডিনেট করার চেষ্টা করি। তারপরে এই করতে করতে হঠাৎ শিশির যে ফিল্মটা বানিয়েছে তার সঙ্গে আমাদের পরিচয় হলো, সেও ওই রানা প্লাজা ভিক্টিমদের সঙ্গে ইনভলভ। তখন এই হাজার আপার কথা শুনে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা হাজার আপার ওখানে একদিন যেতে পারি। তো এই হাজার আপার ওখানে লিজা গেল, তারপরে তো যাওয়ার পর তো যে আমি জানতে পারলাম, তারপর তো আমিও কয়েকবার বাংলাদেশে গিয়েছি। তারপর আমরা দেখে বললাম যে রানা প্লাজা তো একটা সাময়িক একটা ঘটনা হয়েছে, সেখানে আমরা কিছু লোককে করছি, কিন্তু এই বাচ্চাগুলো সব সময়, এদের তো কোনো একটা স্পেসিফিক ঘটনার সময় ঘুরে বেড়াচ্ছে না। তা I felt really strongly that I need to get involved more with this set of children. তার থেকে শুরু হলো আর কি। তো হাজারা আপার ওখানে যাওয়ার পর তো হাজারা আপার তো একটা অ্যামেজিং মহিলা, সেটা তো আরো শুনবেন হয়তো, কিন্তু এই তো এইভাবেই শুরু হলো আর কি। তারপর থেকে তো ইনভলভ হয়ে গেলাম, এই তো চলছে কাজ যতটুকু পারি। ছবিতে দুটো বাচ্চাকে দেখছিলাম, একটি বাচ্চা অটিস্টিক, ওর কথা ওর নাম আমি নামটা ভুলে গেছি কিন্তু খুব মনে আছে আমার। ওর নামটা কি লিজা? ওর নাম হচ্ছে স্বপন। স্বপন, হ্যাঁ। এবং মানে অটিস্টিক একটি বাচ্চাকে এভাবে মানুষ করা শুধুমাত্র একজন প্রান্তিক মায়ের পক্ষেই সম্ভব। হাজারা আপা যেভাবে তার ভালোবাসা এবং কি বলবো মায়া দিয়ে বাচ্চাগুলোকে মানুষ করছে, সেটা না দেখলে বোধহয় মানে বলে বোঝানো মুশকিল। পলি, হাউ ডিড ইউ গেট ইনভলভড এবং হোয়াট ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স? শিশুদের জন্য আমরা যে প্রজেক্টটার কথা আমরা বলতেছি আজকে এটার আসলে ইন্ট্রোডাকশন হয় লিজার কাছ থেকে। লিজা যখন লাস্ট টাইম লন্ডনে আসে, একটা প্রোগ্রামে আমার সাথে দেখা হয় লিজার। তারপরে ওর মানে অনেক ওর এক্সপ্রেশনস গুলা দেখেই আমি মানে ও আমাকে বলছে যে ও চ্যারিটির সাথে জড়িত আছে, যে এই শিশুদের জন্য চ্যারিটির সাথে জড়িত বললো, আমাকে হিস্ট্রিটা বলার পর থেকেই আমার ভিতরে একটা I had an instant connection with the children even though I didn't see them. তারপর থেকে তো লিজা চলে গেল দেশে। তারপরে I've always had this I've always thought about these children. I had the thought in the back of my head, and I called once. লিজাকে দেশে ফোন করলাম, না লিজাকে দেশে ফোন করে জিজ্ঞেস করলাম যে কেমন আছে তোমার বাচ্চারা, কেমন আছে। তখন লিজা বলল যে ওরা মানে যে বাসাতে আছে এই বাসাটা নাকি ছেড়ে দিতে হবে, আর ওদের মানে যাওয়ার কোনো জায়গা নাই, তো এখন ওদের ফান্ডস নাই, ওরা কোথায় যাবে। ওই তখন ভাবলাম যে আমি একটা কিছু করি, বিকজ আই অলওয়েজ হ্যাভ এ সফট কর্নার ফর চিলড্রেন। তো লিজাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখি কিছু করতে পারি কিনা। এরপরে বিকজ আই এম ইনভলভড উইথ লন্ডন টাইগার্স, আমরা নিজেরাই একটা চ্যারিটি, আমরা উই লুক আউট ফর হ্যান্ডআউটস, but I somehow convinced my other trustees to listen to me, and I think they were emotionally blackmailed. It's what you're doing. Yes, yeah. And this is how I started with শিশুদের জন্য আমরা। তারপরে তো আমি দেশে গেলাম, কি দেখলাম বাচ্চাদেরকে। What did you see and how did that actually impact on you emotionally? Because I already had the connection with them, I don't know how, but I had a connection with them, and when I saw them, I somehow I knew that this is what I would see, what I was seeing there. যে হাজরা আপা যেভাবে বাচ্চাদেরকে মানুষ করতেছেন, আপনি যে বলেন যে অটিস্টিক চাইল্ডের কথা, স্বপন তো আমি জানি না, হ্যাটস অফ টু হাজরা আপা, একটা অটিস্টিক বাচ্চাকে দেখাশোনা করা is a big commitment. আর উনি 30টা বাচ্চাকে লুক আফটার করতেছেন উইথ স্বপন বিং দেয়ার। আর আমি দেখছি স্বপন কিভাবে চ্যালেঞ্জিং, হি ইজ ভেরি ডিমান্ডিং, but all the children are so used to স্বপন, যেভাবে সবাই স্বপনকে লুক আফটার করতেছে। When স্বপন gets excited, he starts pulling everybody's hair. And how the other children are tackling this situation it's amazing. You know, it's unbelievable, and I think I would ask people to go and see for themselves what this project is about. Absolutely. আমার মনে হয় সবার পক্ষ থেকে এই আমন্ত্রণটা থাকবে আজকে আমাদের যারা দর্শক রয়েছেন তাদের জন্য। বাংলাদেশে আপনাদের নিশ্চয়ই যাওয়া হয়, কিংবা আপনাদের আত্মীয় স্বজনরাও আছেন, কিছু না শুধুমাত্র এই অনুভূতিটুকু পাবার জন্য দেখে আসুন এই শিশুদের জন্য আমরা প্রজেক্টটি। হাজের আপা
খুব খুশি মনে হাত বাড়িয়ে আপনাদেরকে গ্রহণ করবে। শুধু তাই নয়, এই 30টি শিশু একেবারে ছোট্ট 6 মাসের শিশু থেকে স্বপন, পাশাপাশি 13-14 বছরেরও বেশ কিছু ছেলে মেয়ে আছে, সবাই এত ভালোবাসায়, এত প্রাণের স্পন্দনে আপনাদের গ্রহণ করবে যে মনে হবে জীবনে সামাজিক জীব হিসেবে সমাজে ফিরিয়ে দেবার যে একটা ব্যাপার থাকে, আমাদের সামাজিক দায়বদ্ধতার যে ব্যাপারটা থাকে, সেখান থেকেও যদি আমরা চিন্তা করি, এই শিশুগুলোর পাশে দাঁড়ানোর প্রয়োজন অবশ্যই আছে। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি আমাদের আলোচনায়। আমাদের সঙ্গে থাকুন এবং আশা করি আজকের এই অনুষ্ঠানটি কিছুক্ষণের জন্য হলেও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ থেকে আমাদের বন্ধ চোখ খুলে দেবে। ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের বিশেষ আলাপচারিতায় শিশুদের জন্য আমরা, যেখানে বাংলাদেশের বিশেষভাবে সুবিধা বঞ্চিত শিশু অর্থাৎ পতিতাদের ফেলে দেয়া শিশুদের নিয়ে কাজ করছেন একজন প্রান্তিক মা। তার জন্যে, তার পাশে দাঁড়াবার জন্যে আমরা আজকের এই উদ্যোগ নিয়েছি, যেখানে আমরা তুলে ধরতে চাই এই বিশেষ উদ্যোগটি নিয়ে কিছু তথ্য। আমাদের সঙ্গে রয়েছেন আমার একেবারে বাঁয়ে আসমা আক্তার লিজা, তার পাশে রয়েছেন পলি ইসলাম, একেবারে ডানে ডক্টর শাহিদুর রহমান এবং টু মাই রাইট অ্যালিস্টার ক্যাম্বেল। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে এই প্রজেক্টটি নিয়ে কথা বলছিলাম এবং শুরুতে আমরা একটি ডকুমেন্টারির কিছু অংশ দেখেছি। এই শিশুদেরকে নিয়ে তৈরি করা একটি ডকুমেন্টারি, বাংলাদেশের একজন শর্ট ফিল্ম নির্মাতার। আমরা সেই ডকুমেন্টারির আরো কিছু অংশ দেখে ফিরে আসবো আলোচনায়। One big roll of pink cotton candy to wrap your dreams in. One set of big colored chalks to draw the squares for a game of Ikka Dukka, your dream home. One huge LCD TV set to watch the World Cup with your friends in Daulatdia. The right to be a child, the right to go to school. My child, you are innocent as a flower. Only we don't have the eyes to see you. Your smile is as fragrant as the magnolia. Only our olfactory senses are blunt today. I was a helpless poet once, a worthless singer. But you have awakened me from my century-long slumber. Now I'm ready to build a new world for you. A world where 1,000 stars of your dreams sparkle every night. I promise. ওদের খুব কাছে গিয়ে আমার পৃথিবী ছোট হয়ে আসতে থাকে। আমি ওদের ডেকে তুলতে সাহস পাই না। একবিংশ শতাব্দীর হাজার তারা অপেক্ষা করছে এবং এই হাজার তারাদের মধ্যে সেই হাজার তারার হাত বাড়িয়ে দেব আমরাই। লিজা, এখানে বর্তমানে 30টি শিশু হাজার আপা, যিনি একজন প্রান্তিক মা, মানুষ করছেন ছোট্ট একটি ঘরে, এবং আপনার কথা থেকে জানলাম যে লন্ডন টাইগার্সের সাহায্যে এখন তারা যে বাড়িটিতে আছে সেই বাড়িটি একটু ভালো অবস্থায় আছে। তো এই শিশুদের ডেইলি রুটিন কি? তারা স্কুলে যাচ্ছে, কি হচ্ছে এদের? প্রতিদিন ঘুম থেকে উঠে ওদের সকালটা শুরু হয় এমন ভাবে, আগে মক্তবে পাঠাতাম আরবি পড়ার জন্য। এখন আশেপাশের লোকজন যখন জানলো যে এদের পরিচয়টা কি, তখন এরা আর মক্তবে যেতে পারে না। তো ওনাদের বাচ্চাদেরকে পড়াবে না এই বাচ্চাদের সাথে, এটা নিয়ে অনেক কথা কাটাকাটি হলো, অনেক ঝামেলা হলো। তারপর এখন একজন হুজুরকে রেখেছি, উনি বাসায় এসে পড়ায়। কারণ আমরা জানি আমাদের সমাজে এই সমস্ত বাধাগুলো দূর করা হয়তো এই হাজার তারার ভিড়ে একদিন সম্ভব হবে, কিন্তু এখনো সম্ভব না। স্কুলে যাচ্ছে, ওরা স্কুলে যাচ্ছে,
টিচার এসে বাসায় পড়াচ্ছে। এখন আমরা স্কুলে দিয়েছি, গত কয়েকটা বছর স্কুলে দিতে পারিনি, কারণ বাবার নাম ছিল না বলে জন্ম নিবন্ধন করা হয়নি, আর জন্ম নিবন্ধন ছাড়া স্কুলে দেওয়া যায় না। এখন কিছু বাচ্চার নাম শাহেদ ভাইয়ের নামে বাবার নাম, এরকম আমাদের পরিচিত যারা আছে চারপাশের বন্ধুরা, তাদের নামে বাবার নাম দিয়ে এখন ওই বাচ্চারা স্কুলে যাচ্ছে। কিছুদিন আগে স্কুল থেকে প্রতিদিন ফিরে এসে বলতো আমাকে, মা আমরা স্কুলে যাব না, মিস আমাদেরকে বের করে দিবে। কারণ বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করেছিলাম ঠিক, কিন্তু ওদের স্কুল ব্যাগ ছিল না, ওদের ইউনিফর্ম ছিল না, ওদের স্কেল কিংবা জ্যামিতি বক্স কোনো কিছুই ছিল না, পারছিলাম না অন্যান্য আমরা। শিশুদের যেগুলো থাকে, হ্যাঁ, অন্যান্য শিশুদের যেগুলো থাকে ওরা হোমওয়ার্ক করতে পারছিল না। তো হঠাৎ করেই না বললেই না, পপলারে থাকে লন্ডনেই একজন ভাবি, শিখা ভাবি, হঠাৎ করে ওনার একজন রিলেটিভ রিপন ভাই আমাকে ফোন করে বলল যে আপনার যে লন্ডনে দেখা হয়েছিল ভাবির সাথে, ভাবি আপনার বাচ্চাদের জন্য টাকা পাঠিয়েছে, আপনি এসে নিয়ে যান। আমার তখন মনে হলো কি, আল্লাহ আসলে মানুষের কাছে আসতে পারে না, তো মানুষের মধ্যে দিয়েই তিনি আসেন। তখন আমি সাথে সাথে ওই বাচ্চাদের স্কুল ব্যাগ কিনলাম, 6 মাসের কাগজ কলম সবকিছু কিনে দিয়ে তারপর একটা স্বস্তির নিঃশ্বাস, যে আসলে এভাবে কেউ না কেউ হাত বাড়াবেই। বিপন্ন মানুষের পাশে শেষ পর্যন্ত মানুষই দাঁড়ায়। এবং সেখানে আমি যতদূর জানি যে কেউ চাল দিচ্ছেন, কেউ অন্যান্য সামগ্রী দিচ্ছেন বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য। প্রতিদিনের মানে প্রতিদিন ডেলি বেসিসে আমাদের মানে আজকে রাতের খাবারটা কোত্থেকে আসবে আমরা দুপুরেও জানি না, এরকমও হয়। যদি হরতাল থাকে তাহলে আমাদের অবস্থা আরো ভয়াবহ। কেউ যদি দিতেও চায় হরতালের জন্য দিতে পারে না, চুপচাপ সবাই মিলে বসে আছে। হাজেরা আপা 30টা বাচ্চাকে চারপাশে নিয়ে হাজেরা আপা মাঝখানে বসে থাকে আর তাকায় থাকে যদি কেউ আসে। Ali, what was your experience with these children? You said, their creativity really astounded you. Yeah. I've always worked from a position with children of being led by children. I do child-led research as opposed to child-centered work, which is a slightly different thing. So I was ready. I remember Shahidar saying, be prepared for the emotional impact. And as I said, I wasn't prepared for the amount of joy in the room, because I'd only heard them talked about. There's a very good book which Hazera was actually a research assistant on, from a social work point of view of how the children ended up there and why they needed to be taken out of the lives that they'll otherwise be stuck in. So I knew things about them, but I hadn't actually seen them and they hadn't led me. And the very first thing that happened was, you might have spotted in the film the pictures on the wall, and the voiceover talks about a box of crayons. The children, they'd cut out birds and houses and trees. And before I knew it, I went in as open-minded as I could. Although it's obvious that they're not an ordinary group of children. I was plonked down on the ground, I had a baby under each arm, and I had one little girl in front of me taking these, they'd cut out the pictures, and she was taking things out the bag. Do you remember, Lisa? And the very first thing that happened is the thing I look for. She held up a house and went, "Roar," and I said it wrong, and they all laughed. And from that point on, I'll come back they to you, were Ali. teaching me. We have a caller. Assalamu alaikum দর্শক, কে রয়েছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপা, আমি এই মাত্র টিভিটা অন করলাম, করতে ওই যে আপনার বামে মনে হয় একজন আপা কথা বলতেছিল। জি। ওই বাচ্চাদের নিয়ে কি হাজেরা নামে একজন সিস্টার বসে থাকে, মানে ওইটা কোন জায়গায়? বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে, হ্যাঁ, খুব সংক্ষেপে, বাংলাদেশে হাজেরা বেগম নামে একজন মহিলা, তিনি 30টি শিশুকে মানুষ করছেন, বলা যায় একা হাতেই। তিনি নিজে আগে একজন পতিতা ছিলেন এবং যাদেরকে মানুষ করছেন এই বাচ্চাগুলো পতিতাদের ফেলে দেয়া সন্তান। সুতরাং বুঝতে পারছেন বাংলাদেশের প্রেক্ষিতে পিতৃ পরিচয়হীন এই বাচ্চাগুলোর বেড়ে ওঠা কতটা কঠিন। তাদেরকে নিয়ে কাজ করছেন এই মহিলা, এবং অবশ্যই তাদের সঙ্গে আছেন লিজা, আছে পলি, আলিও কাজ করছে শাহেদুর রহমান, এবং অবশ্যই আমরা সবাই যারা আমরা এই শিশুদের পাশে দাঁড়াতে চাই। ধন্যবাদ। পরবর্তী দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে? আমরা হারিয়ে ফেলেছি।
আমরা ফিরে আসব শাহেদ ভাই, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই। অ্যাকচুয়ালি আমরা তো শুনলাম যে শিশুদের, এই শিশুগুলোর 30টি শিশুর মোটামুটি প্রতিদিনই তাদের জন্য একটি সংগ্রাম। দিন শুরু হয় ঠিকই, কিন্তু শেষ হবে কি করে তারা জানে না। ফিরে আসছি আপনার কাছে। দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ওই হাজেরার টেলিফোন নাম্বারটা চাচ্ছি। আচ্ছা, কে বলছেন? হ্যালো, জি আপা, আপনি কে বলছেন? আমার নাম হাফিজা। হাফিজ আপা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তাহলে আমি ওই হাজেরার টেলিফোন নাম্বারটা যদি থাকতো ওর সাথে যোগাযোগ করতাম। হাফিজ, আপনার জন্য সবচেয়ে ভালো হবে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভালো আছে, আমি ভালো আছি, লিজার নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। লিজা এবং হাজের আপা ওরা খুব কাছাকাছি কাজ করছে, সুতরাং আপনি যদি লিজার সঙ্গে যোগাযোগ করেন, আচ্ছা, বাংলাদেশে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যদি যোগাযোগ করেন, তাহলে লিজা আপনাকে, এখানকার নাম্বারটাও আছে, বাংলাদেশের নাম্বারটাও আছে, আপনি যদি ওদের সাথে, লিজার সাথে কথা বলেন, তাহলে আপনি হাজার আপার ঠিকানা পেয়ে যাবেন এবং নাম্বার পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনি আমাদের স্টুডিওতে যদি আপনার নাম্বারটা দিয়ে দেন, তাহলে লিজাও যোগাযোগ করতে পারে। আচ্ছা, আমার নাম্বারটা হলো 0 না না না, টেলিফোন স্টুডিওতে আপনি লাইভে দেবেন না, আপনি স্টুডিওতে দিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা চাই যে আরো এই হাজার তারার ভিড়ে আরো দর্শক আমাদের সঙ্গে যোগ দিক, যাতে করে আমরা এই শিশুদের একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। শাহেদ ভাই, আমাদের এই প্রতিদিন এই সংগ্রাম থেকে বেরিয়ে এসে আমরা কি করে অ্যাকচুয়ালি বাচ্চাগুলোর একটা নিশ্চিত ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি? আপনারা কি ভাবছেন এটা নিয়ে? আমরা এখন কিছু শর্ট টার্ম প্রজেক্ট অনুযায়ী কিছু মিড টার্ম প্রজেক্ট এইভাবে চিন্তা করছি। তা এখন আমাদের সবচেয়ে যেটা ইমিডিয়েট ক্রিটিক্যাল প্রবলেম যেটা হয়, সেটা ওই বাসা নিয়ে, জায়গা নিয়ে। তা টেম্পোরারি এই বাসাটা যেখানে মুভ করেছে এটা একটু বেটার আগেরটার থেকে, তারপরেও অনেক ধরনের প্রবলেম আছে, যেমন বাড়ি এলাকা কিছুদিন আগে সে থ্রেট দিয়ে গেছে যে আপনাদের এক্ষুনি ছেড়ে দিতে হবে। তো এইসব চলছে সবসময়। আমাদের এক রোটারি ক্লাবের বন্ধু, ভেরি ক্লোজ ফ্রেন্ড, সে কমিট করেছে যে সে একটা জায়গা দিবে। তা আমাদের এখন ইমিডিয়েট প্ল্যান হচ্ছে লং টার্ম প্ল্যান, সেমি লং টার্ম প্ল্যান, কয়েক বছরের প্ল্যান এটা, যে এই জায়গাটার পরে আমরা যদি একটা বিল্ডিং বানাতে পারি, তাহলে আর এইসব ঝামেলাগুলো থাকে না। এই যে চলে যেতে হবে, লোকজন মারতে আসতেছে, গালিগালা করছে, এসব থাকে না। তো এটা একটা প্রজেক্ট, কিন্তু এটা একটু লং টার্ম, 3-4 বছরের প্রজেক্ট। জায়গাটা আমরা মোটামুটি পেয়ে গেছি, কমিটমেন্ট হয়ে গেছে, এখন সেখানে ফান্ড রেজিং কিভাবে করবো সেসব চিন্তা। আর ইমিডিয়েট আর কিছু প্রোগ্রামের মধ্যে হচ্ছে যে স্কুলিং, পড়ানোর জন্য আমরা এখন আমাদের কিছু চেনাশোনা ছেলে, লিজার সঙ্গে যেসব ছেলেরা কাজ করে, তারা ও থিয়েটারের ছেলে, কিন্তু তারা ভেরি ডেডিকেটেড, খুব ভালো ছেলে। তো এরকম 2-3টা ছেলে ওখানে যাবে, যে পড়াবে ওদেরকে, এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করছি। তো এই পড়ানোর ব্যাপারটা একটা মেজর জিনিস। তারপরে যে ফুডের ব্যাপারটাও থাকে সবসময়, যে ফুড যদিও মোটামুটি এদিক ওদিক হয়, কিন্তু ফুডের ব্যাপারটা সবসময় থাকে, যে ফুড কিভাবে হবে, কাপড় চোপড় কিভাবে হবে, স্কুলের জিনিসপত্র কিভাবে হবে, এগুলো সেটা, এবং স্বাস্থ্য এবং হেলথের ব্যাপারে এখন, হ্যাঁ সরি এটা বলতে ভুলে গেছি, হেলথের ব্যাপারেও আমরা ওই যে আমাদের একজন পরিচিত একজন লোক, তিনি বলেছেন যে আমরা মাসে আসবো। অটিস্টিক বাচ্চা স্বপনের কথা যে বলা হলো, এটা খুব ডিফিকাল্ট হ্যান্ডেল করা, এটা সবাই জানে। তা ও যত বড় হচ্ছে আরো রিকোয়ারমেন্ট বাড়বে, ওর নিড বাড়বে। তো এই অটিস্টিক ব্যাপারটা নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে, যে এখানে কোনো পার্মানেন্ট কোনো হেল্প পাওয়া যায় কিনা, আমরা কোথাও পাইনি। যদিও অনেক কাজ হয় শুনেছি, কিন্তু আমরা ওইভাবে পাইনি। ফিরে আসবো আপনার কাছে শাহেদ ভাই, আমাদের কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে? দর্শক, আপনার টেলিভিশনের শব্দটি কমাতে হবে। হ্যালো, হ্যালো দর্শক, আপনার টেলিভিশনের শব্দটি কমিয়ে আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলুন। ওয়ালাইকুম সালাম। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, আগেই তো ধন্যবাদ দিয়ে দিই এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, এটা খুবই প্রয়োজন ছিল। আচ্ছা, আর আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, যে এখন তো বর্তমানে তো দেখছি যে একেবারে বেসিক জিনিস, খাওয়া থাকা, এটাই প্রবলেম, এটাই হলো এখনকার, মানে যেটা ভবিষ্যতের যে একটা বড় করে, কারণ তারা তো মানুষ, তারা তো আমাদের ছেলেমেয়ের মতন, আমাদের তারা তো কোনো ডিফারেন্ট কিছু না। তো এর একটা কি
আমার অবাক লাগছে যে যেমন এতিমখানা তো অনেক রয়ে গেছে, অনেকে অনেক দান করে, অনেক কিছু করে, কিন্তু এইটা সম্বন্ধে বোধহয় কোনো কিছু কোনোদিন কেউ করেনি, না কিছু কারণ হালিমা আপনি ডাক্তার হালিমা খাতুন নিশ্চয়ই বলছেন। রিজিয়া রহমান, তার একটা গল্প পড়েছিলাম কোন একটা পত্রিকায়, আজকে থেকে 20-25 বছর আগে আমার মনে হয়। সেই উনি ওইখানে গিয়ে ভিতরে গিয়ে ওদের সম্বন্ধে উনি লিখেছিলেন, উনি ওইখানে প্রস্টিটিউটদের ওখানে গিয়েছেন, থেকেছেন এবং তাদের সম্বন্ধে লিখেছিলেন যে এত জীবন্ত কাহিনী। আপনাকে থামাতে হচ্ছে যেহেতু আমাদের সময় খুব অল্প, তবে আমরা আশা করব আপনার মতন সচেতন মানুষরা এগিয়ে আসবেন এবং যোগাযোগ করবেন লিজার সঙ্গে এবং হাজের আপার সঙ্গে, এবং যেভাবে আমরা যতটা পারি এই শিশুদের একটি নিশ্চিত ভবিষ্যৎ নির্ধারণ করবার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো। ধন্যবাদ। শাহেদ ভাই, ফিরে যাচ্ছে আপনার কাছে। আপনি আর কিছু অ্যাড করবার আছে? আদারওয়াইজ আমি একটু আলীর সাথে এবং পলির সাথে কথা বলবো। আমি জাস্ট কুইকলি বলতে চাচ্ছি যে এই কয়েকদিন আগেই উর্মি আপা তখন ঢাকায় ছিলেন, আলীও ঢাকায় ছিলেন, একদম ছোট্ট দুটো বাচ্চা এসেছে। একটু পটভূমিটা বলা উচিত যে স্বপনকে পাওয়া গিয়েছিল আখাড়া রেলওয়ে স্টেশনে একটা পলিথিন ব্যাগের মধ্যে মুড়ে ফেলে দিয়েছিল, একদম ছোট অবস্থায়। সেখান থেকেও আজকে এই অবস্থায় এসছে। সিচুয়েশনটা এরকম। তো আমরা আশা করি যে সবাই, ওই যেটা আমি সবসময় বলি যে আপনারা একটু যাবেন, আপনারা ঢাকায় গেলে একটু আসবেন আমাদেরকে দেখতে। এটি হচ্ছে আমার সবার কাছে আকুল আবেদন, যা আর কিছু চাই না, আপনারা ঢাকায় গেলে একটু আসবেন শুধু দেখতে আমাদেরকে। নিশ্চয়ই। দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম সালাম। যে আমি একটা ইমেল পাঠাইছি লিজা আসমা, আমি ইমেলে মেনশন করছি থানে অ্যাকাউন্টে দিবা লাগে, আমার আর কিছু জানার দরকার নাই, দিলে আমি থানে অ্যাকাউন্টে দেব না। থ্যাংক ইউ ভাই। কিন্তু আমি শুধু এটুকু বলতে পারি যে ধন্যবাদ আপনি যে আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন, এবং আমি নিজে দেখে এসেছি, পলি দেখে এসছে। আমার মনে হয়েছে এই শিশুগুলো আমাদের করুণা চায় না, এই শিশুগুলো এটা ভালো একটা কাজ নিশ্চয়ই, এবং এই শিশুগুলো আমাদের কাছে ভিক্ষাও চায় না। বা আমার অনেক ছেলে মেয়ে আছে কোন ধরনের অসুবিধা পড়বে সে তো জানতে পারে না। নিশ্চয়ই, এবং এই শিশুগুলো আমাদের কাছে দাবি করে মানুষ হিসেবে বেঁচে থাকার। এটা আমাদের কোনো করুণা না, আমরা ভিক্ষাও দিচ্ছি না, আমাদের কাছে তাদের দাবি যে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য এইটুকু তাদেরকে আমাদের দিতে হবে। ধন্যবাদ। পলি, অবভিয়াসলি আমরা শুনলাম যে শাহেদ ভাই যেটা বলছিলেন যে শর্ট টার্ম, মিড টার্ম অনেক প্ল্যান আছে। How do you think we can support this kind of initiative? আমরা তো শাহেদ ভাই যেটা বলেন যে থাকা জায়গাটা করা হবে উইদিন 3 years টাইম। আরেকটা জিনিস আমরা সবাই ভুলে যাই যে বাচ্চাদের, এই দেশে আমাদের বাচ্চাদের যে একটা বাচ্চা যদি বলে আমি একজন ডাক্তার হব, তাহলে ওই বাচ্চাটাকে আমরা অনেক মেন্টর দেই, অনেক বাচ্চাদেরকে পাঠাবো ওই যে হসপিটালে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য বা একজন ডাক্তারের সাথে কথা বলার জন্য। এই যে মেন্টরিংটা আমাদের বাচ্চারা এই দেশে পায়, এই বাচ্চারা তো পাবে না। তো এর জন্য আমরা একটু চিন্তা করতেছি যে এই দেশ থেকে আমরা ইয়াং ছেলে মেয়েরা যারা পড়তেছে ওদের সাথে কানেকশনটা দেওয়ার জন্য, যে অ্যাটলিস্ট ইটস নট অলওয়েজ অ্যাবাউট মানি, যেটা আপনিও বলেন, ইটস নট অলওয়েজ অ্যাবাউট দ্য মানি, ইটস অ্যাবাউট having a connection with the children and supporting them mentally, emotionally, and giving them a dignity of life. Exactly. দর্শকে রয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম মুনিয়াপা, আমি শাহিন বলছিলাম। জি বলুন। আপনাদের অনেক ধন্যবাদ এই যে বাচ্চাদের যে অসুবিধাটা নিয়ে আসছেন, শাহেদ ভাই, ওলি আর কি যেন নাম, লিজা, জি, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি এপ্রিলে দেশে যাচ্ছি, তো আশা করি আমি যতটুকু পারি ওর সচক্ষে দেখা যাবে। নিশ্চয়ই। অবস্থানটা কোথায়? আচ্ছা, আপনি আমি কিন্তু সাহায্য করবে, আসবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আপনি টেলিফোন নাম্বার দুটো লিখে নিন, আপনি ঢাকায় গিয়ে অবশ্যই লিজার সঙ্গে যোগাযোগ করবেন, কিংবা এখানে লন্ডনের যে নাম্বারটি আছে সেখানে যোগাযোগ করতে পারেন। এবং বর্তমানে বাচ্চারা আছে আদাবর মোহাম্মদপুরের কাছে, এবং অবশ্যই একদম ওরা দুহাত বাড়িয়ে আপনাকে গ্রহণ করবে, এটুকু আমি বলতে পারি, কারণ আমাকে ওরা দুহাত বাড়িয়ে গ্রহণ করেছে। ধন্যবাদ। দর্শক, আমাদের সময় একেবারে শেষ। লিজা, তোমাকে ওরা মা ডাকে, আমি দেখেছি, এবং ছুটে আসে তোমার দিকে হাত বাড়িয়ে। এই শিশুদের জন্য তুমি কি ভাবছো?
খুব সংক্ষেপে। আমার ভাবনা হচ্ছে ওরা যেহেতু আমাকে মা ডাকে, আসলে আমি ওদের মা, ছোট মা, আর হাজেরা আপাকে বড় মা ডাকে। আমার জন্য ওরা যখন আমাকে মা ডাকে আমার বুকটা কানায় কানায় ভরে যায়। আমার আর কোনো কিছু চাওয়ার মানে আর আমার আল্লাহর কাছে এবং পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো কিছু চাইতে হয় না, আমার একদম পৃথিবীটা ভরে যায়। আমি চাই যে পলি আপা যেটা বললো যে বাচ্চারা চাইলে অনেক কিছু পায়, আমি চাই যে বাচ্চারাও পাবে। আপনারা শুধু আমার পাশে থাকবেন। এবার যখন আলী গেল বাংলাদেশে, পলি আপা গেল, আপনি গেলেন, আমার মনে হলো আমার অনেকগুলো হাত। আগে আমার খুব একা লাগতো, হাজেরা আপার সাথে আমিও বসে কাঁদতাম। এখন মনে হচ্ছে যে এই বাচ্চাদের অনেকগুলো মা আছে। এবং আজকে যারা দর্শকরা দর্শকরা যারা ফোন করলেন, আপনারা শুধু ওদের জন্য দোয়া করবেন। আমি কারো কাছে মানে টাকা পয়সা কোনো কিছু চাই না, শুধু চাই আপনারা দোয়া করবেন আমাকে যেন আল্লাহ এই শক্তিটা দেয়, আমি যেন এই বাচ্চাগুলোকে অন্তত এই 30টা বাচ্চাকে মানুষ করতে পারি। Ali, what's your plan? It's very emotional for all of us. How you are planning to support? I've had a very strong connection with those children from the moment I mentioned, and there's a place for me to stand back and remember 30 years worth of children showing me how they want me to work with them. By the time I'd left and I heard you talking about the medium to long-term plans, I had the idea they were teaching me words, we'd made things, Ali, we have built literally things. 30 seconds, sorry. So you I'm going to ask them to design the building that they want to live in and that they want to open up to other vulnerable people, because they are experts in their own experience, and I want people to see that building, and I want them to see the children as builders, as creators of the future, and that's our future as well as theirs. That's what I want to see, and I have to park my emotions to one side so as to function. Absolutely. দর্শক, আজকে আমাদের যেহেতু সময় খুব অল্প, আজকের এই বিশেষ আলাপচারিতা আমরা 10টা নিউজের আগে শেষ করতে হচ্ছে। সুতরাং আমাদের আহ্বান থাকবে আপনাদের সকলের উদ্দেশ্যে, যারা আজকের অনুষ্ঠান দেখেছেন, যারা দেখেননি, যারা দেখেছেন আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এই তথ্য তাদের কাছে পৌঁছে দেবেন, আপনাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের কাছে, যে এই বিশেষ সুবিধা বঞ্চিত শিশু যারা পতিতাদের ফেলে দেওয়া সন্তান, তাদের জন্য আমাদের সাহায্য বলবো না, তাদের দাবির হাত যেন আমরা ফিরিয়ে না দেই। এই শিশুরা করুণা চায় না, ভিক্ষা চায় না, সমাজে মানুষ হিসেবে বেঁচে থাকবার অধিকারটুকু চায়। এবং আপনারা বাংলাদেশে যাদের যাবার প্ল্যান আছে কিংবা আত্মীয় স্বজন যারা বাংলাদেশে থাকে, দেখে আসুন এই 30টি শিশুকে। তাহলে আপনারা বুঝতে পারবেন এই প্রান্তিক মা হাজেরা বেগম এবং লিজার মতন মানুষ যারা কাজ করছে এই শিশুগুলোর সঙ্গে, তাদের এই যে অনুভূতি সেটা কোত্থেকে আসছে। এটুকুই শুধু আপনাদের কাছে আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন তাদের আহ্বান, অনুরোধ। এবং আমরা আশা করি এই অনুরোধ আমরা উপেক্ষা করব না, এবং শিশুদের যে দাবি, হাজার তারার ভিড়ে তারা আমাদের দেখতে চায়, এবং সূর্য রশ্মির মতোই আমরা যেন এই শিশুগুলোর পাশে দাঁড়াতে পারি। আজকের এই বিশেষ আলাপচারিতা দেখবার জন্য সবাইকে ধন্যবাদ। এবং শিশুদের জন্য আমরা তাদের যে ওয়েবসাইট রয়েছে, আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম আমাদের স্ক্রিনে, সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিংবা টেলিফোনের নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আমরা আশা করি সে সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন। আজকের অনুষ্ঠান দেখবার জন্য সকলকে ধন্যবাদ। শুভরাত্রি।